নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটা শুরু করার আগে একটা কথা স্পষ্ট করে দিতে চাই। যদি আপনার মনে সামান্যতম সন্দেহ থাকে যে ভারত দুর্বল, যদি আপনি মনে করেন যে নতুন ভারত চুপ করে মার খাওয়ার জন্য বসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার সব ভুল ধারণা ভেঙে চুরমার করে দেবে। কারণ ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমাদের সবার প্রিয় অজিত দোভাল স্যার এমন একটা বোমা ফাটিয়েছেন যার আঁচ শুধু ইসলামাবাদ বা রাওয়ালপিন্ডি নয়, ঢাকা, ইস্তাম্বুল এবং বেজিং পর্যন্ত পৌঁছে গেছে। 11ই জুলাই আইআইটি মাদ্রাজের কনভোকেশনে দাঁড়িয়ে তিনি যা বলেছেন তা কোনো সাধারণ ভাষণ ছিল না। ওটা ছিল শত্রুদের জন্য খোলা চ্যালেঞ্জ, একটা ওয়ার্নিং। তিনি সোজাসাপটা ভাষায় বলেছেন যে অপারেশন সিঁদুরে আমরা পাকিস্তানকে এমনভাবে মেরেছি, এমন ড্যামেজ করেছি যার ক্ষত ওরা সারা জীবন মনে রাখবে। আর তারপর তিনি যে কথাটা বলেছেন সেটা শোনার মতো। তিনি বলেছেন, নট এ সিঙ্গেল প্যান অফ গ্লাস ওয়াজ ব্রোকেন ইনসাইড ইন্ডিয়া। অর্থাৎ আমাদের দেশে একটা জানালার কাচ পর্যন্ত ভাঙতে পারেনি পাকিস্তান। ভাবুন একবার, ভারতের এনএসএ প্রকাশ্যে এই কথা বলছেন। তিনি শুধু বলেই থামেননি, তিনি পাকিস্তানকে একটা খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বলেছেন, যদি ক্ষমতা থাকে, যদি সত্যি তোমরা একটাও কাজ ভেঙে থাকো, তাহলে তার প্রমাণ দেখাও। একটা ফটোগ্রাফ, একটা ভিডিও, কোনো কিছু তো দেখাও। আপনারা কি ভাবছেন পাকিস্তান প্রমাণ দেখাতে পেরেছে? পারবেও না, কারণ মিথ্যার কোনো প্রমাণ হয় না। এই কথাটা শোনার পর থেকেই পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্টে আগুন লেগে গেছে। তাদের মিডিয়া আর নেতারা গলা ফাটিয়ে চিল্লাচ্ছে, কিন্তু একটাও প্রমাণ সামনে আনতে পারছে না। কারণ তারা জানে যে দোভাল স্যার যা বলেছেন তা অক্ষরে অক্ষরে সত্যি। কিন্তু প্রশ্ন হলো কেন ভারতের এনএসএকে প্রকাশ্যে এসে এই কথা বলতে হলো? কারণটা বুঝতে হলে আপনাকে দুটো জিনিস বুঝতে হবে। 1, পাকিস্তানের চরিত্র, আর 2, আন্তর্জাতিক মিডিয়ার খেলা। আসুন প্রথমে পাকিস্তানের কথা বলি। দেখুন, পাকিস্তানিরা এমন একটা জাতি যারা মিথ্যার উপর বেঁচে আছে। সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই ওদের নেই। ওদের জন্ম থেকেই শেখানো হয় ভারত তাদের শত্রু। ওদের শেখানো হয় হিন্দুরা কাফের। ওদের ইতিহাসের বই খুললে আপনি হাসতে হাসতে মরে যাবেন। ওরা বলে প্রথম পাকিস্তানি নাকি মোহাম্মদ বিন কাসিম, যে সিন্ধুর হিন্দু রাজা দাহিরকে আক্রমণ করেছিল। আরে ভাই, পাকিস্তান তো তৈরি হয়েছে 1947 সালে। তার আগে পাকিস্তানের কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু এই চরম মিথ্যাটাই ওরা ওদের বাচ্চাদের শেখায়। তাই এই জাতিকে আপনি যাই বলুন না কেন, ওদের কিচ্ছু যায় আসে না। ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী বা স্বয়ং ঈশ্বরও যদি নেমে এসে ওদের সত্যিটা বলে, ওরা বিশ্বাস করবে না। ওরা সেই চূর্ণই খাবে যা ওদের মিলিটারি আর মৌলবাদীরা ওদের খাওয়ায়। ওদের দ্বিচারিতা দেখুন। ওরা নিজেদের ইসলাম কা কিলা বা ইসলামের রক্ষাকর্তা বলে দাবি করে। কিন্তু যখনই আপনি ওদের জিজ্ঞাসা করবেন যে চীন লক্ষ লক্ষ উইঘুর মুসলিমদের কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রেখেছে, তাদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে, তখন ওদের মুখে কুলু পেটে যায়। তখন ওরা বলে চীন আমাদের ভাই। এসব মিথ্যা কথা, পশ্চিমা ষড়যন্ত্র। কেন? কারণ চীন ওদের টাকা দেয়। যে টাকা দেয় সেই ওদের মালিক। ওদের কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই। এরা হলো সেই ভাড়াটে সৈন্য যারা টাকার জন্য নিজের আত্মাকেও বিক্রি করে দিতে পারে। তাই দোভাল স্যার যখন বলেন যে আমরা ওদের মেরেছি, তখন ওদের গায়ে লাগে। কিন্তু ওদের সাধারণ মানুষের কাছে এই খবর পৌঁছায় না। তাদের শুধু বোঝানো হয় যে ভারত মিথ্যে বলছে। এই হলো পাকিস্তান, একটা ফেইল্ড স্টেট যারা শুধু পারসেপশন আর মিথ্যার উপর টিকে আছে। এবার আসুন আসল কথায়, যে কথাটা আরও বেশি গুরুত্বপূর্ণ, জানিয়ে দোভাল স্যারও চিন্তিত। আর সেটা হলো মিডিয়া ম্যানেজমেন্ট আর ইনফরমেশন ওয়ারফেয়ার। পাকিস্তান তো একটা ছোটোখাটো গুন্ডা, কিন্তু আসল খেলোয়াড় তো অন্য কেউ। সেই খেলোয়াড়ের নাম চীন। আর এখানেই ভারত কিছুটা হলেও পিছিয়ে আছে। আমাদের এই দুর্বলতা স্বীকার করতেই হবে, কারণ দুর্বলতা স্বীকার না করলে তা থেকে বেরিয়ে আসা যায় না। আমাদের সমস্যা হলো আমরা যুদ্ধকে শুধু কাইনেটিক হিসেবে দেখি, অর্থাৎ গোলাগুলি, মিসাইল, ট্যাঙ্ক, ফাইটার জেট।
কিন্তু আজকের দিনে যুদ্ধ শুধু সীমান্তে লড়া হয় না, আজকের যুদ্ধ লড়া হয় আপনার আমার মস্তিষ্কের ভেতরে, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর এই খেলায় চীন একজন মাস্টার। চীন একটা ভয়ঙ্কর স্ট্র্যাটেজি ব্যবহার করে, যার নাম 3 ওয়ারফেয়ার ডকট্রিন। এটা কোনো থিওরি নয়, এটা ওদের মিলিটারি ডকট্রিনের অংশ। তাদের আর্মি অফিসারদের শেখানো হয় কিভাবে যুদ্ধ লড়তে হয়। কি এই 3টি যুদ্ধ? প্রথমটা হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, অর্থাৎ প্রতিপক্ষের মনে ভয়, সন্দেহ আর বিভেদ তৈরি করো, তাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া। এর সবচেয়ে বড় উদাহরণ হলো রাফাল জেট কেনার সময় যা হয়েছিল। মনে আছে আপনাদের? যখন ভারত 36টা রাফাল কেনার চুক্তি করলো, তখন থেকেই একটা ন্যারেটিভ তৈরি করা হলো। বলা হলো চুক্তিটা অনেক দামি হয়েছে, নিশ্চয়ই কোনো দুর্নীতি হয়েছে। তারপর চৌকিদার চোর হে স্লোগান তোলা হলো। এই ন্যারেটিভটা কারা ছড়িয়েছিল? ভারতের কিছু রাজনৈতিক দল তো বটেই, কিন্তু এর পেছনে আসল মাথাটা ছিল চীনের। কারণ চীন জানতো যে রাফাল এশিয়ায় গেম চেঞ্জার হতে চলেছে, তাই তারা এই চুক্তির ওপর কালি ছেটানোর জন্য উঠে পড়ে লাগলো। তারা এমন একটা পারসেপশন তৈরি করলো যে ভারতের সাধারণ মানুষের মনেও প্রশ্ন জাগতে শুরু করলো। এটাই হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আপনার দেশের সবচেয়ে বড় ডিফেন্স ডিল নিয়ে আপনার মনেই সন্দেহ ঢুকিয়ে দেওয়া। চীনের দ্বিতীয় যুদ্ধ হলো মিডিয়া ওয়ারফেয়ার, অর্থাৎ মিডিয়াকে ম্যানিপুলেট করো, নিজেদের পক্ষে খবর ছাপানো আর প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা খবর ছাপানো। এর জন্য ওরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। আপনি কি জানেন যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব চীনে নিষিদ্ধ? সেই প্ল্যাটফর্মগুলোতেই চীন সরকার কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেয়। কেন? যাতে আন্তর্জাতিক স্তরে তাদের ভাবমূর্তি উজ্জ্বল থাকে। তারা দ্য নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টের মতো বড় বড় সংবাদপত্রে টাকা ঢালে। তারা হলিউডের বড় বড় স্টুডিওতে শেয়ার কিনে রেখেছে। আপনি কি সম্প্রতি কোনো বড় হলিউড মুভিতে চাইনিজ ভিলেন দেখেছেন? দেখবেন না, কারণ টাকাটা চীন দিচ্ছে। তারা ন্যারেটিভ কন্ট্রোল করে। গালওয়ানের ঘটনাটাই দেখুন। আমাদের 20 জন বীর জওয়ান শহীদ হয়েছিলেন, কিন্তু আমরা সত্যিটা স্বীকার করেছি। চীন কি করল? তারা প্রথমে বলল তাদের কেউ মারা যায়নি, তারপর চাপের মুখে পড়ে বলল 4 জন মরেছে। কিন্তু আন্তর্জাতিক মিডিয়া বলছে তাদের 40 জনেরও বেশি সৈন্য মারা গিয়েছিল। কিন্তু তারা মিডিয়াকে ব্যবহার করে এমনভাবে প্রচার করলো যেন ভারতীয় আক্রমণকারী আর তাদের কোনো ক্ষতি হয়নি। এটা হলো মিডিয়া ওয়ারফেয়ার। মিথ্যাকে এমনভাবে প্রচার করা যাতে সেটাই সত্যি বলে মনে হয়। চীনের তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হলো লিগ্যাল ওয়ারফেয়ার বা লফেয়ার, অর্থাৎ আইনকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা, প্রতিপক্ষকে আইনি ঝামেলায় জড়িয়ে দেওয়া, তাদের পলিসি আটকে দেওয়া। রাফায়েলের ক্ষেত্রেও দেখুন, সাইকোলজিক্যাল আর মিডিয়া ওয়ারফেয়ারের পর তারা কি করলো? ভারতেরই কিছু লোককে দিয়ে সুপ্রিম কোর্টে কেস করিয়ে দিল। এর ফলে কি হলো? দেশের সবচেয়ে জরুরি একটা ডিফেন্স চুক্তি আইনি প্রক্রিয়ায় আটকে গেল, দেশের সময় নষ্ট হলো, সেনাবাহিনীর আধুনিকীকরণে দেরি হলো। আর এটাই চীনের স্ট্র্যাটেজি। তারা সরাসরি যুদ্ধ করবে না, তারা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেবে। এবার আপনি দোভাল স্যারের কথাগুলো আবার ভাবুন। অপারেশন সিন্দুরের পর যখন কিছু বিদেশি মিডিয়া আর পাকিস্তানের দালালরা এই ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছিল যে ভারতেরও অনেক ক্ষতি হয়েছে, আমাদের ফাইটার জেট ভেঙে পড়েছে, তখন এই প্রচারের উৎস কোথায় ছিল? এই প্রচারের উৎস ছিল সেই 3 ওয়ারফেয়ার্স ডকট্রিন। ওরা একটা মিথ্যা গল্প বানিয়েছিল যে ভারতের 5-6টা রাফেল জেট নাকি ভেঙে পড়েছে। ভারতের বহু লোক, এমনকি কিছু সাংবাদিকও এই মিথ্যাটা বিশ্বাস করতে শুরু করেছিল। কেন শুধু রাফালের কথা বলা হলো? কারণ রাফাল চীনের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। তাই তারা রাফালের ব্র্যান্ড ইমেজ নষ্ট করতে চেয়েছিল। এটা ছিল একটা পারফেক্ট ইনফরমেশন ওয়ারফেয়ারের উদাহরণ, যা চীন ভারতের মাটিতে বসে ভারতেরই কিছু লোককে দিয়ে করিয়েছিল। দোভাল সাহেব আইআইটির মঞ্চ থেকে এই ইনফরমেশন ওয়ারফেয়ারেরই জবাব দিয়েছেন। তিনি শুধু পাকিস্তানকে নয়, গোটা বিশ্বকে এবং চীনের মতো লুকিয়ে থাকা শত্রুদেরও একটা বার্তা দিয়েছেন। বার্তাটা হলো, তোমাদের মিথ্যার দিন শেষ। নতুন ভারত শুধু জবাব দিতেই জানে না, নতুন ভারত ন্যারেটিভ সেট করতেও জানে। এখন প্রশ্ন হলো, আমাদের কি করণীয়? প্রথমত আমাদের মেনে নিতে হবে যে
মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের একটা রিল, টুইটারের একটা টুইট, এগুলো সবই একটা অস্ত্র। দ্বিতীয়ত, আমাদেরও টাকা খরচ করতে হবে। কাতার যদি আল জাজিরার মতো প্ল্যাটফর্ম তৈরি করে নিজেদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে ভারত কেন পারবে না? আমাদের কাছে কাতারের থেকে অনেক বেশি টাকা আছে। আমাদের যেটা নেই সেটা হলো ইন্টেন্ট বা ইচ্ছা। আমাদের ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমসের মতো প্ল্যাটফর্মে আমাদের কথা তুলে ধরতে হবে। আমাদেরও হলিউড, নেটফ্লিক্সে বিনিয়োগ করে ভারতের সঠিক চিত্র তুলে ধরতে হবে। আমাদেরও এমন কন্টেন্ট বানাতে হবে যা বিশ্বের মানুষকে প্রভাবিত করবে। এবং তৃতীয়ত, এই ইনফরমেশন ওয়ারফেয়ারকে আমাদের মিলিটারি ডক্ট্রিনের অংশ করতে হবে। আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্সের অফিসারদের শুধু ট্যাঙ্ক বা প্লেন চালানো শিখলেই হবে না, তাদের এটাও শেখাতে হবে যে কিভাবে শত্রুদের ছড়ানো মিথ্যাকে কাউন্টার করতে হয় আর কিভাবে নিজেদের ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে শত্রুরা ডিপফেক ভিডিও বানাচ্ছে তা ধরতে শিখতে হবে এবং তার মোকাবিলা করতে শিখতে হবে। অজিত দোভাল স্যারের এই দিনের বক্তৃতাটা শুধু পাকিস্তানের জন্য একটা ওয়ার্নিং ছিল না, এটা ছিল সমগ্র ভারতের জন্য একটা ওয়েক আপ কল, একটা বার্তা যে 21 শতকের যুদ্ধ শুধু সীমান্তে হয় না। এই যুদ্ধ আপনার মোবাইলের স্ক্রিনে, আপনার টেলিভিশনের পর্দায় আর আপনার মস্তিষ্কের ভেতরে লড়া হয়। এই যুদ্ধে জিততে হলে আমাদের শুধু বন্দুক বা মিসাইল চালালে হবে না, আমাদের ন্যারেটিভও তৈরি করতে হবে এবং তাকে রক্ষা করতে হবে। কারণ আজ পারসেপশন ইজ দ্য নিউ রিয়েলিটি, আর এই নতুন রিয়েলিটিতে ভারতকেই জিততে হবে। এই বিষয়ে আপনার কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, যাতে এই বার্তাটা প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে যায়। আমি সুশোভন, আবার দেখা হবে অদ্ভুত অথচ বাস্তবের নতুন একটা পর্বে। জয় হিন্দ, জয় ভারত।